এই সংবিধান রচিত হয়েছিল। তার চেয়ারম্যান ডক্টর কামাল হোসেন এখন উপস্থিত আছেন। ওনারা উপস্থিত থাকার ফলে আমার বক্তব্য অতি সংক্ষিপ্ত হবে, কারণ দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন। আমার বক্তব্য শুধুমাত্র প্রস্তাবনাটুকু নিয়ে কথা, তাও স্বল্প কথা। কিছুক্ষণ আগে বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হোসেন কিছু বলেছেন। তার আগেও কিছু বলা হয়েছে, নারীর অধিকার নিয়েও বলা হয়েছে, এবং সার্বিকভাবেও অনেক কিছু বলা হয়েছে। আমি সেদিকে যাব না। আমার পরিষ্কার কথা হলো এই ৭২ সনের সংবিধান কেউ যদি প্রমাণ করতে পারেন ১৫৩টা অনুচ্ছেদ আছে, প্রতিটি বর্ণ, প্রতিটি শব্দ, প্রতিটি অনুচ্ছেদ এটা যদি অপ্রান্ত হয়, কিংবা ইতিহাস, ঐতিহ্য, বর্তমান, ভবিষ্যৎ এবং দূরবর্তী ভবিষ্যৎ দিক নিশানা না দিয়ে থাকে, আদৌ এই সংবিধান চাই না। কেউ কি দেখাতে পারবেন? আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিতে চাই, ৭২ সনের সংবিধান হল বাঙালি জাতির হৃদয় থেকে উৎসরিত ৩০ লক্ষ শহীদের রক্ত দিয়ে যে দলিল লিখিত হয়েছিল, তারই প্রতিরূপ, লিখিত রূপ। সেই ৭২ সনের সংবিধানকে যারা লণ্ডভণ্ড করেছে, তাদের পরিণতি কি হয়েছে দেখেছেন। এবং যারা ৭২ সনের সংবিধানকে আবার পুনরায় লিখনের কথা, পুনর্লিখনের কথা নিয়ে নানা আজগবি সার্কাস করছেন, তাদেরকেও বলে দিতে চাই, ইতিহাসে আপনাদের কথা এর চেয়েও খারাপ হবে। সংবিধান নিয়ে তছনছ করবেন না। কোন দেশের সংবিধান পরিবর্তন হয়, সংবিধান হয়, সংশোধন হয়, কিন্তু নূতন করে লেখা হয় না। যদি নূতন করে লেখা হয়, তাহলে বিপ্লব করতে হবে। আপনারা বিপ্লব কেউ করেন নাই। এই সংবিধান থেকে সংসদ শপথ নিয়েছেন, তারপরে কি করে এই সংবিধান প্রতি পদে পদে আপনারা লঙ্ঘন করছেন, আজ হোক কাল হোক জাতির ইতিহাসে তার কলঙ্কজনিত একটা অধ্যায় হিসেবে রচিত থাকবে। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই যে এই সংবিধান ৩টা বিষয়, ৩টা মূল স্তম্ভ, ৩টা পিলার। যারা সংবিধান সংস্কার কমিটিতে আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, কোন আক্কেলে, কোন জ্ঞানে, কোন বিবেকে, জাতির প্রতি ভালোবাসা, মমত্ববোধ, মাটির প্রতি টান, কোনটা নিয়ে আপনারা এই সংবিধানের 3টা মূল স্তম্ভকে বাদ দিয়ে দিলেন? একটা হলো জাতীয়তাবাদ, একটা হলো ধর্মনিরপেক্ষতা, আর একটা হলো সমাজতন্ত্র। সমাজতন্ত্রের নানা ব্যাখ্যা হতে পারে। এখানে যে ব্যাখ্যা দিয়েছেন আমি ওই ব্যাখ্যার সাথে একমত নয়। আমি পরে আসছি জাতীয়তাবাদ। আজ থেকে 100-150 বছর আগে বিদ্রোহ কবি নজরুল ইসলাম লিখেছেন যে বাঙালি জাতি, বাঙালির জয় হোক, বাঙালি জাতির জয় হোক। এস ওয়াজেদ আলী তিনি লিখেছেন, আমি পড়ে শোনাতে চাই, বাঙালি মুসলমানের ধমনীতে বিদেশি রক্ত আছে, আর এদেশেও রক্ত আছে। আর্যের রক্ত আছে, অনার্যের রক্ত আছে, তথাকথিত উচ্চ বংশীয় হিন্দুদের রক্ত আছে, আবার নিজ জাতীয় হিন্দুদের রক্ত আছে। এ সবাইকে নিয়ে, এ সব কিছুকে নিয়েই আমরা সমৃদ্ধি করে তুলব, এবং সেটাই হবে আমাদের গৌরব। আর মনে রাখতে হবে, এটাই হলো আমরা বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি সম্পর্কে আজকে বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের বিতর্ক থাকতে পারে,
কিন্তু জাতীয়তাবাদ তুলে দেবেন, তাহলে আপনি কোথায় আছেন? আপনাকে পাকিস্তানি জাতীয়তাবাদ এখানে প্রকারান্তরে সেটা প্রতিষ্ঠিত করতে চান, সেটি করতে চান, তাহলে বলেন আপনারা। আমরা মুক্তিযুদ্ধের অরণ্যে যুদ্ধ করেছি, তখন আমি এমএলএ ছিলাম, আমার স্যার এখানে আছেন, উনি জানেন 1 মার্চ যখন এই এখন অধিবেশন বন্ধ করে দেয়, তারপরে যে অসহযোগ আন্দোলন আপনারা জানেন, ওই 32 নম্বর বাড়ি থেকে সমস্ত দেশ, সমস্ত রাষ্ট্রের সব কিছু পরিচালিত হতো, আর তার পিছনে সমস্ত আইন কানুন নীতিনীতি। আজকে এখানে উপস্থিত আছেন ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমরুল ইসলাম, তার সাথে সাথে অর্থনৈতিক দিক থেকে রেহমান সোমান, তার সাথে সাথে ছিলেন মুজাফর আহমদ চৌধুরী, নুরুল ইসলাম, এরকম অনেকেই ছিলেন, আমি নাম বলতে চাই না, আর দীর্ঘ হবে। ওই বাড়ি থেকেই তো এই সুপ্রিম কোর্টের বিচারপতিরা, নিম্ন আদালতের বিচারকরা, তারা নির্দেশ নিয়ে আসতেন দেশ কিভাবে চলবে, আদালত চলবে কি চলবে না। বঙ্গবন্ধু বলেছিলেন কোর্ট কাছারি সব বন্ধ, তখন প্রধান বিচারপতি ছিলেন এবি সিদ্দিকী, তিনি টিক্কা খানকে শপথ দেননি। কার কথায়? বঙ্গবন্ধুর কথায়। রাষ্ট্রের সমস্ত অঙ্গগুলো অচল করে হয়েছিল অসহযোগ আন্দোলনের জন্য। কার কথায়? বঙ্গবন্ধুর কথায়। কোন বাড়ি থেকে? 32 নম্বর বাড়ি থেকে। সেই 32 নম্বর বাড়ি আজকে বুলডোজার দিয়ে আপনারা গুড়িয়ে দিলেন। এই অপরাধ ঐতিহাসিক অপরাধ, এই অপরাধ অমার্জনীয় অপরাধ। এটা হঠাৎ করে হয়নি, 3 দিন ধরে করেছেন। তার অর্থ হলো এই পরিকল্পিতভাবে করেছেন। আর আপনারা মুখে বলেন আইনের শাসন। কোন আইনে কে অর্ডার দিয়েছে আমরা জানতে চাই। এই বাড়ি ভাঙা বলেন। আজকে যদি বিভিন্ন খানে, বিভিন্ন গ্রামে অনেকে ব্যাংক আছে, সে ব্যাংকগুলো যদি পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয় ক্ষুদ্র জনতা, তাহলে কি হবে? আজকে গণতন্ত্রের কথা বলেন। গণতন্ত্রের পরিবর্তে আজকে মবক্রেসি সৃষ্টি হয়েছে। গণতন্ত্র হয়নি, মবক্রেসি হয়েছে। যার জন্য দেখা যায় যে উড়াল পথে মানুষ মেরে ঝুলিয়ে রাখে, তার বিচার হয়েছে, তার বিচার হয়নি। কে বিচার করবে? যারা নিজেরাই আইন মানে না, তারা বিচার করবে এগুলো। পুলিশ জমা হলো, সে বিচার হয়েছে, হয় নাই। তাহলে ইন্ডিমিউনিটি সব জায়গায় চলে না। আপনি ইন্ডিমিউনিটির কথা বলছেন, সব জায়গায় চলে না। মানব ইতিহাসে আছে, বঙ্গবন্ধু হত্যার ব্যাপারে করা যাবে ইন্ডিমিউনিটি দিয়েছিল, আমরা তখন সে দায়িত্ব পালন করেছিলাম জাতির স্বার্থে। আচ্ছা যাক, সে কথা আমি বলবো না। আমি যেটা বলতে চাই, দুটোই ধারণা দিতে চাই শুধু, তাও ইতিহাসবিদদের নয়, সামরিক বাহিনীর। মুক্তিযুদ্ধের সময় প্রধান সেনাপতি ছিলেন জেনারেল ওসমানী। তার লেখা থেকে আমি একটু আপনাদের পড়ে শোনাতে চাই। উনি কি বলছেন? ব্যক্তিগতভাবে বাঙালি জাতীয়তাবাদের চেতনার সঙ্গে আমার পরিচয় 1951 সালে। আর তখন আমি পাঞ্জাব রেজিমেন্ট থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম ব্যাটালিয়নের অধিনায়ক রূপে বদলি হই। এটা পশ্চিম পাকিস্তান ছিলেন। আমি প্রথম বাঙালি লেফটেন্যান্ট কর্নেল এই পল্টনে অধিনায়ক হিসেবে যোগদান করি। সেদিন সৈন্যরা আনন্দ আর গর্বের সঙ্গে বলাবলি করছিল, আমরা বাঙালি এসেছে আমাদের নেতা রূপে, অধিনায়ক রূপে। আর জিয়া রহমান সাহেব কি বললেন? স্বাধীনতার 9 সপ্তাহের ভিতরে উনি বললেন, আমি যদি একটু পড়ে শোনাই প্রবন্ধটা, আমরা একটি জাতির জন্ম। দেখেছেন আপনারা, 72 সনে প্রকাশিত হয়েছে, 74 সনে প্রকাশিত হয়েছে এবং 79 সনে প্রকাশিত হয়েছিল সেটা বিএনপি থেকে।
বিএনপি নাম দিয়ে, তার ছেলের নাম দিয়ে, দাম ছিল 2 টাকা। সেখানে উনি কি বলেছেন, অল্প কথা আমি বলবো। তার কথায় পাকিস্তান সৃষ্টির পর ঐতিহাসিক ঢাকা নগরীতে মিস্টার জিন্নাহ যেদিন ঘোষণা করলেন একমাত্র উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, আমার মতে, মানে জিয়া রহমানের মতে, ঠিক সেদিনই বাঙালির হৃদয়ে অঙ্কুরিত হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ। আর কি জন্ম হয়েছিল একটা জাতির। 1000 বছর ধরে আমরা যুদ্ধ করেছি, 1000 বছর ধরে আমরা লড়াই করেছি, 1000 বছর ধরে রক্ত সংগ্রাম করে আমরা বারবার এই বাংলাকে স্বাধীন করার জন্য একটা জাতি রাষ্ট্র গঠন করার জন্য চেষ্টা করেছি। আমরা ব্যর্থ হয়েছি। এক মহামানব এলেন, তিনি সমস্ত বাঙালি জাতিকে এক করে তার উদাত্ত আহ্বানের নির্দেশে আমরা জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম। আমাদের কোনো জাতি রাষ্ট্র ছিল না, জাতি ছিল কিন্তু জাতি রাষ্ট্র ছিল না। সেই জাতি রাষ্ট্র হলো বাংলাদেশ, নেশন স্টেট। এটা ধর্মীয় রাষ্ট্র নয় পাকিস্তানের মতো, এটা জাতি রাষ্ট্র, বাঙালির জাতীয়তাবাদের রাষ্ট্র। জিয়া রহমান লিখলেন, তার কথা কোট করছি, উনি বললেন, ঠিক 7ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সারা দেশে শুরু হলো ব্যাপক অসহযোগ আন্দোলন। 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ঐতিহাসিক ঘোষণা দিলেন। সেটা ছিল আমাদের কাছে, মানে সেনাবাহিনীর কাছে গ্রিন সিগন্যাল। তাহলে কি বোঝেন? আচ্ছা, বঙ্গবন্ধুর নাম নিশানা সব মুছে ফেলা হচ্ছে, তার সব কিছুকে আজকে ধ্বংস করা হচ্ছে। আমরা নীরবে নিভৃতে কাপুরুষের মতো সেটা দেখে অনুচ্চ শব্দে আমরা বসে আছি। বাঙালি জাতি চিরদিনে এই কাজটাই করেছে। লর্ড ক্লাইভ 1754 সনে তিনি লিখেছেন, বাঙালি জাতি সাহসী যদি এক হয়, ব্যক্তিগতভাবে ভীরু, তারা কাপুরুষ, তারা নিন্দুক, বাকপটু এবং তারা বিশ্বাসঘাতক, তারা প্রতারণায় ভালো পারে। আমরা তো প্রতারক জাতি, সেটিকে আমরা স্বীকার করে নেব। এত বছর পরে এসেও আমরা প্রতারক জাতি নয়। আত্মজিজ্ঞাসা, আত্মমর্যাদার ভিতর দিয়েই আমাদের নবজাগৃতি নিয়ে আবার এই স্বপ্নের সোনার বাংলা, আমাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল মুক্তিযুদ্ধের ভিতরে, আমরা সেটাকে বিনির্মাণ করতে চাই। তার জন্য দরকার কি? ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। বঙ্গবন্ধুই বলেছেন, ডক্টর কামাল হোসেন সাহেব লিখেছেন, ধর্মহীনতা নয়, যার যার ধর্ম সে পালন করবে। রাষ্ট্র তার ধর্ম পালন করবে, হিন্দু তার ধর্ম পালন করবে, মুসলমান তার ধর্ম পালন করবে, বৌদ্ধ খ্রিস্টান তার যার ধর্ম পালন করবে। সেই ধর্মীয় স্বাধীনতা সবাই থাকবে, কিন্তু ধর্ম নিয়ে কেউ ব্যবসা করবে, ধর্ম নিয়ে কেউ রাজনীতির অঙ্গনে নিয়ে যাবে। আবুল ফজল সাহেব যে কথা বলেছেন সেটা হলো এই, ধর্মের ভিতরে যদি রাজনীতি ঢুকে যায় তাহলে রাজনীতি থাকে না, আর রাজনীতির ভিতরে যদি ধর্ম ঢুকে যায় তাহলে ধর্ম থাকে না। আজকে বর্তমান অবস্থা চিন্তা করে দেখেন, আজকে এই ধর্ম নিরপেক্ষতা তুলে দেওয়ার ফলে লক্ষ্য করবেন ধীরে ধীরে ধর্মীয় উগ্রবাদী শক্তির, ধর্মান্ধ শক্তির উত্থান ঘটছে, যেটা কোনো রকমে আমরা হতে দিতে পারি না। আর সেই ধর্মনিরপেক্ষতা, সেই কনসেপ্ট, সেই চেতনা আপনার তুলে দেবেন, সুপারিশ করেন। আপনার সুপারিশ কে মানেন? কে আপনারা? আমাদের প্রশ্ন করা হয় 70 সালের নির্বাচনে আমরা জয়লাভ করেছিলাম পাকিস্তান থেকে।
আমরা এসে 72 সনে আমরা সংবিধান করার অধিকার রাখি না, নৈতিক অধিকার রাখি না। এইটা লেখা আছে, ওনাদের সুপারিশ লেখা আছে। তাহলে আমার বলেন 46 সনের নির্বাচন জয়লাভ করার পরে ভারতে যে পরিষদ গঠিত হয়েছিল তারা সংবিধান রচনা করলো কিভাবে? পাকিস্তান যে গঠিত হয়েছিল, পাকিস্তানের সংবিধান রচনার জন্য তারা যে প্রচেষ্টা নিয়েছিল, গণপরিষদ করেছিল কিভাবে? ওই একই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশেও যারা নির্বাচিত হয়েছিলাম 10 এপ্রিল আমরা স্বাধীনতা ঘোষণা করে, স্বাধীনতার সনদ লিখিত করে আমরা মুক্তি সংগ্রামে অবতীর্ণ হয়েছিলাম পাকিস্তানকে কবর দিয়ে। সেই দিন থেকে আমরা গণপরিষদ গঠন করেছিলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আজকে কি একটা জঘন্য ব্যাপার, বাংলাদেশের নামটা মুছে ফেলা হচ্ছে। কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশটাকে হবে না, পিপুলস রিপাবলিক নাকি হবে না? হতে পারে পিপুলস রিপাবলিক বাদ দিয়ে অন্য কিছু নাম, গণপ্রজাতন্ত্রী বাদ দিয়ে যে নাম বলেন, গ্রামের কোনো মানুষ বুঝবে না শিখবে? 54 বছর ধরে আমরা বলে আসছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হবে না, অনেক জনগণতান্ত্রিক বাংলাদেশ হবে। আপনার প্রস্তাবনা লিখেছেন, মুক্তিযুদ্ধের কথা নাই, বিশ্বাস করেন তারা? আমরা কি লিখেছিলাম 72 সনে আমরা লিখেছিলাম ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা লিখেছিলাম, আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করিয়াছে। সেটা বাদ দিয়ে লেখা কি হলো? দেখো, আমরা বাংলাদেশের জনগণ যারা এই ভূখণ্ডের মানুষের মুক্তির লক্ষ্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে ধারাবাহিকতায় জনযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি, তার সাথে কি যুক্ত হলো গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যারা লড়াই করেছে, প্রতিরোধ আমরা করে তুলেছি। কোথার থেকে কি নিয়ে আসলো? গোজামিল তো একটা সীমা আছে। স্বাধীনতার সনদ আমরা লিখেছিলাম 71 সনে। আপনার যদি সাহস থাকে, আপনার যদি সনদ দিতে চান 24 তারিখের এই যে অভ্যুত্থানের বিষয়টা আনতে চান, আপনারা তাদের পরিশিষ্টে দিতে পারেন, পরিশিষ্টে দিতে পারেন। সেই পরিশিষ্টে প্রস্তাব করলে সেটা পার্লামেন্টে পাস হবে কি পাস হবে না সেটা পরে দেখা যাবে। আপনি 72 সনের সংবিধানে আপনার নিয়ন্ত্রণ প্রস্তাবনা তুলে দিয়ে জাতির কাছে মহা অপরাধ করেছেন। এই অপরাধ সংশোধন করার দায়িত্ব হলো জনগণের, সচেতন জনগণের, আপনাদের, আমার, সবার। এটা কারো ব্যক্তিগত ব্যাপার নয়, কারণ সংবিধান একটা দেশের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ইতিহাস, ঐতিহ্য সব কিছুকে ধারণ করে একটা সংবিধান রচিত হয়, লিখিত হয়। আপনারা কোন ইতিহাস ধারণ করেছেন? কোথেকে ইতিহাস পেয়েছেন? আপনাদের ইতিহাসের এবং বাক্যে এবং শব্দে কোনো ঐতিহ্য খুঁজে নাই, পাই না। আপনারা একটা দাঁড় করিয়েছেন, ভালো, সম্পূর্ণভাবে আপনারা লেখেন দ্বিকক্ষ হবে। আমি স্যারের সাথে একটু আগে আলাপ করছিলাম, এটা ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট, ইউনিটারি ফর্ম অফ স্টেট। এই স্টেটে দ্বিকক্ষ হয় না, এই স্টেটে এক কক্ষ হয়। এক কক্ষই আপনি সামাল দিতে পারেন না, সেখানে 67 ভাগ আছে ব্যবসায়ী, আর 2 ভাগ আছে হলো গান গায় যারা। এরকম এক কক্ষই পারেন না, দ্বিকক্ষ 3 কক্ষ কিভাবে করবেন? সেখানে বসে তো দেখা যাবে যারা পণ্ডিত বৃদ্ধাশ্রম হবে,
আমরা যারা বৃদ্ধ, আমাদের জন্য একটা ভালো আশ্রম হবে ওই জায়গায়। টাকা কত খরচ হয়? এক কক্ষের জন্য বছরে 1000 কোটি টাকার মতো লাগে, কম বেশি। যদি দ্বিকক্ষ করেন 2000 কোটি টাকা লাগবে। আবার প্রস্তাব দেন পাঁচ প্রদেশ করে 5টা করবেন, তাহলে কত টাকা লাগবে? 5000 7000 টাকা লাগবে। করতে টাকা আসবে, কে টাকা দেবে? টাকা দেয় তো গরিব মানুষ। এই সংসদ করে কি লাভ হবে তাদের? 2 কক্ষ 3 কক্ষ করে, বরং 1 কক্ষ যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয়, যাতে নিরপেক্ষ নির্বাচন হয়। তার সাথে আর একটা কথা বলে যায়, সেটা হলো ইনক্লুসিভ ইলেকশন হতে হবে। গত পরশুদিন সেনাপ্রধানও তাই বলেছেন, বিদেশিরা তাই বলছেন, স্যারও তাই বলেন, ইনক্লুসিভ, সবাইকে নিয়ে নির্বাচন হতে হবে। ব্যক্তির অপরাধ আইনের আওতায় যা হয় হয়, কিন্তু একটা দল যে দলের 30 ভাগ 33 ভাগ 35 ভাগ সমর্থন এখনো আছে, সেই দলকে যদি বাদ দেন তাহলে এই নির্বাচন করে কোনো লাভ হবে না। দেশের ভিতরে অনিশ্চয়তা থাকবেই, নিশ্চয়তা, স্বস্তি আসবে না, শান্তি আসবে না, জনগণের সমৃদ্ধ হবে না, কল্যাণ হবে না। এইরকম রাষ্ট্র ব্যবস্থাপনার ভিতরে আমরা কি করে সবাই মিলে নতুন চিন্তায়, কার মধ্যে অনুরাগ বা বিদ্বেষ না রেখে আমরা আবার সম্মিলিতভাবে, এককভাবে না হয়ে সবাই মিলে রাষ্ট্রটাকে গঠন করতে পারি, নির্মাণ করতে পারি মুক্তিযুদ্ধের চেতনায়। মুক্তিযুদ্ধের চেতনা বলে আমরা ভোট ডাকাতি করেছি, অস্বীকার করার উপায় নেই। আমরা মুক্তিযুদ্ধের চেতনা বলে অপমূল্যায়ন করেছি, মুক্তিযুদ্ধের চেতনা বলে আমরা ধর্মনিরপেক্ষতার বদলে রাষ্ট্র ধর্মকে প্রাধান্য দিয়েছি। এগুলো আমাদের অপরাধ। সেই অপরাধ স্বীকার করেই নতুন উদ্যমে আমাদের আসতে হবে। এদেশ আমার, এদেশের মাটি আমার, এদেশের মানুষ আমার, এদেশ কৃষক শ্রমিক সবাই আমার, এদেশের ছাত্র জনতা আমার। আমরা মিলে এই রাষ্ট্রটাকে নতুনভাবে গঠন করব। সেই সুযোগ এসেছে আমি বলি, সেই সুযোগটাকে আমরা যেন দলীয় দৃষ্টিকোণ থেকে, সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে আমরা যাতে বিচার না করি, সার্বিক বিচারে, রাষ্ট্রের কল্যাণে, মানুষের কল্যাণে আমরা যেন সেইভাবে অগ্রসর হই, সেই আশা করব। আমি বক্তৃতা বাড়াবো না, এর উপর 3-4 ঘন্টা আমি বক্তৃতা করতে পারি সংবিধান নিয়ে স্যারের আশীর্বাদে। তবে আমি এইটা শেষ পর্যন্ত বলতে চাই, সামনে আমাদের দুস্তর পারাবার লঙ্ঘিত হবে। আমি বলতে চাই, হে বিহঙ্গ বিহঙ্গমর